হ্যালো গাইজ, মাইক্রোসফট ওয়ার্ড 2021 টিউটোরিয়ালের দ্বিতীয় ভাগে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের যাবতীয় টুলস নিয়ে আলোচনা করব। আমাদের হোম ট্যাবের দুটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আই বাটনেও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ইনসার্ট ট্যাবেরও আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব না, আমরা এটিকেও পার্টে ভেঙে নেব। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হলো ইনসার্ট ট্যাবের প্রথম পার্ট। ইনসার্ট ট্যাব হলো মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের মতনই একটি গুরুত্বপূর্ণ ট্যাব। এই ট্যাবগুলির কাজ ভালোভাবে জানা থাকলে আপনারও মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে খুবই সুবিধা হবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাব। তাহলে চলুন শুরু করা যাক ইনসার্ট ট্যাবের প্রথম পার্ট। প্রথমেই আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে যে টুলস এবং গ্রুপগুলি দেখা যাচ্ছে আমরা সেগুলি নিয়ে বিস্তারিতভাবে জানব। প্রথমে আমরা চলে আসছি এখান থেকে পেজ ব্রেক অপশানে। পেজ ব্রেক অপশানটি হলো, মনে করা যাক আমাদের এখানে দুটি পাতা তৈরি করা আছে এবং আমরা যদি পরের পেজে যেতে চাই, যদি আমরা এখান থেকে লিখতে থাকি তাহলে লেখাটি অটোমেটিক পরের পেজে চলে যাবে। কিন্তু আমরা যদি কোনো পেজে পুরোপুরি না লিখে পরের পেজে যেতে চাই তখন আমরা এই পেজ ব্রেক অপশানটি ব্যবহার করি। এই পেজ ব্রেক অপশানটি ব্যবহার করলে কার্সারটি অটোমেটিক পরের পেজে চলে যাবে এবং এটির নতুন পাতা তৈরি হয়ে যাবে আপনার ডকুমেন্টের মধ্যে। আবার যদি আপনারা এখান থেকে ব্যাকস্পেস কিটি প্রেস করেন তাহলে আবার এটি আগের জায়গায় ব্যাক করে চলে যাবে। এরপরে আসছি আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ অপশানে। ব্ল্যাঙ্ক পেজ অপশানটি হলো, মনে করা যাক আমার এখানে দুটি পাতা তৈরি করা আছে, দুটি পাতার মধ্যবর্তী স্থানে আমরা একটি ফাঁকা পাতা রাখতে চাই। তখন আমরা প্রথম পাতাটির একদম শেষে কার্সারটিকে রাখবো। রাখার পর এখান থেকে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ অপশানে ক্লিক করি তাহলে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। দেখুন দ্বিতীয় পাতাটি একটি ফাঁকা পেজে পরিণত হয়েছে এবং দ্বিতীয় পাতাটিতে যে লেখাটি ছিল সেটি অটোমেটিক তৃতীয় পেজে চলে গেছে। এরপর চলে আসছি আমরা কভার পেজে। কভার পেজ হলো, আমরা যদি কোনো ডকুমেন্টের একদম শুরুতে কোনো আমরা কিছু বিস্তারিত ডকুমেন্ট বা কোনো বইয়ের সম্বন্ধে আমরা কিছু লিখছি, তার যদি আমরা কোনো কভার পেজ বা একদম ওপেনিং পেজটাকে বানাতে চাই তখন এই কভার পেজ অপশানটি ব্যবহার করা হয়। এখানে অটোমেটিক কিছু স্টাইলস দেওয়া আছে, যে স্টাইলসগুলি আমরা ইউজ করে আমরা কভার পেজ বানাতে পারি। যেরকম মনে করা যাক আমরা এখান থেকে একটি স্টাইল নিয়ে নিলাম, মনে করা যাক আমরা এই স্টাইলটি নিয়ে নিলাম, তাহলে এটি একদম ডকুমেন্টের একদম প্রথম পেজে চলে এলো। এখানে আমরা আমাদের সুবিধা মতন আমরা ডকুমেন্টের টাইটেল দিতে পারবো, এখানে ডকুমেন্টের টাইটেল দিতে পারবো, এখানে ডকুমেন্টের সাবটাইটেল দিতে পারবো, দিয়ে আমরা পেজটি গঠন করতে পারবো। তবে সচরাচর এরকমভাবে কেউ করে না, সবাই নিজের মতনই কভার পেজটি তৈরি করে নেয়। কভার পেজ কিভাবে তৈরি করতে হয় তার জন্য আমরা একটি আলাদাভাবে ভিডিও তৈরি করব। আপনারা সেই ভিডিওটি দেখে নিলে কিভাবে কভার পেজ তৈরি করতে হয় সেটি ভালোভাবে জানতে পারবেন। এবার আমরা চলে আসছি টেবিলস অপশানে। টেবিলস গ্রুপের আন্ডারে এই টেবিল ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলেই এখান থেকে আমরা আমাদের সুবিধা মতন একটি টেবিল গঠন করতে পারবো। যেমন এখান থেকে 10টি কলম এবং 8টি রো বিশিষ্ট একটি টেবিল গঠন হচ্ছে। টেবিলের এই পোর্শনটিকে টোটালটিকে বলা হয় এক একটি কলাম, আর এই লম্বা যে জায়গাটি আছে এই টোটালটিকে বলা হয় এক একটি রো, এবং এই প্রত্যেকটা খোপগুলিকে বলা হয় এক একটি সেল, বাংলায় বলি আমরা কোষ। এবং এই প্রত্যেকটা কলমের একটি নাম আছে, যেমন প্রথম কলমটি হলো এ কলাম, পরের কলমটি হলো বি কলাম, তারপরের কলমটি হলো সি কলাম, ডি কলাম, এইভাবে পরপর নামগুলি যেতে থাকবে। এবং রোগুলির নামকরণ হবে এইভাবে যে প্রথম রোটি হলো 1 নম্বর রো, পরের রোটি হলো 2 নম্বর রো, তারপরের রোটি হলো 3 নম্বর রো। এবার যদি আমরা জানতে চাই যে এখন আমাদের বর্তমানে যেখানে কার্সারটি আছে সেই সেলটি বা সেই কোষটির অ্যাড্রেসটি কি, তখন এটি আছে বর্তমানে এ কলমের 1 নম্বর রোতে, তাই জন্য এর অ্যাড্রেস হলো A1। যখন আমরা পাশেরটিতে ক্লিক করব এর অ্যাড্রেসটি হলো B1, কারণ এটি একই রোতে আছে কিন্তু কলমটি আলাদা। তার পাশেরটি হলো C1, এরকম করে পরেরটি আসছে A2, তার পাশেরটি হলো B2,
তার পাশেরটি হলো C2। এইভাবে কলমের নামকরণগুলি হয়, তবে এগুলি লিখতে হয় না, এগুলি মনে রাখলেই হয়ে যায়। এগুলোর উপর বেস করে আমরা কলমের কাজগুলি বা সেলের কাজগুলি আমরা করতে পারি। এবার এই টেবিল অপশানে এখান থেকে আমরা যেটি বানাতে পারছি টেবিল, সেটি হলো 10টি কলম এবং 8টি রো। এবং এর চেয়ে বেশি যদি আমি রো বা কলম দিতে চাই, তখন আমাকে এখান থেকে আসতে হবে ইনসার্ট টেবিল অপশানে। ইনসার্ট টেবিল অপশানে আসার পর আমরা এখান থেকে নাম্বার অফ কলামস যে খোপটি আছে এবং নাম্বার অফ রোজ যে খোপটি আছে, সেখানে আমরা নাম্বার অফ কলামসটি বসাতে পারি। যেরকম এক্ষেত্রে আমরা বসিয়ে দিচ্ছি, মনে করা যাক নাম্বার অফ কলামস 15 এবং নাম্বার অফ রোজ দিয়ে দিলাম মনে করা যাক 25। দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে 15টি কলাম এবং 25টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে গেল। পরের যে অপশনটি আছে সেটি হলো ড্র টেবিল। ড্র টেবিলের মাধ্যম দিয়ে আমরা নিজেদের মতন নিজেরা টেবিল অঙ্কন করে নিতে পারি। যেরকম দেখুন এখানে একটি পেন্সিল চলে এসে পেন্সিল দিয়ে আমরা টোটাল একটি সেল অঙ্কন করে নিলাম এবং এটিকে আমরা যেখান থেকে ক্লিক করে টানবো, যেরকম আমি ধরুন এখান থেকে একটি কলাম ভাগ করতে চাই, এরকম ভাবে এখান থেকে প্রত্যেকটি কলম এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। আর এদিক দিয়ে আমরা এভাবে রো ভাগ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। এটি গেল ড্র টেবিল অপশানের মাধ্যম দিয়ে। এবার আমরা চলে আসছি এক্সেল স্প্রেডশিট অপশানে। টেবিলের আন্ডারে এক্সেল স্প্রেডশিটে ক্লিক করলে সরাসরি এটি এক্সেল স্প্রেডশিটে চলে যাবে এবং এখানে আমরা যদি কিছু টাইপ করি, যেরকম মনে করা যাক এখানে লিখলাম নেম, পরের সেলে লিখলাম ক্লাস, তারপরে সেলে লিখলাম রোল, লিখে আমরা যদি বাইরে যে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে এটি এখানে টেবিল আকারে এইভাবে চলে আসবে। নেক্সট চলে আসছে এখান থেকে কুইক টেবিলে। কুইক টেবিলের মাধ্যম দিয়ে আমরা এখানে টেবিলের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যেমন এখান থেকে আমরা যদি কোনো ক্যালেন্ডার বানাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যালেন্ডারের স্টাইল দেওয়া আছে। যে কোনো একটিতে ক্লিক করলে সেটা এখানে টেবিল আকারে চলে আসবে এবং আমরা এখানে আমাদের সুবিধা মতন আমরা কোন মাস বা কোন বছরের ক্যালেন্ডার বানাতে চাই, আমরা সেভাবে আমরা ক্যালেন্ডার বানিয়ে নিতে পারবো। টেবিলের উপরে আমরা আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব, যেখানে টেবিলের সম্পূর্ণ বিষয়গুলি দেখানো আছে। টেবিলে আরো কিছু জিনিস জানার আছে যেগুলো এখানে বিস্তারিতভাবে আমরা দেখালাম না, সেটা আমরা টেবিলের যে একটি আলাদা ভিডিও করব সেখানে আমরা বিস্তারিতভাবে দেখিয়ে দেব। এবার চলে আসি আমরা এখান থেকে ইলাস্ট্রেশনস গ্রুপে। ইলাস্ট্রেশনস গ্রুপের আন্ডারে প্রথমে আমরা এখান থেকে চলে আসি পিকচারে। পিকচারের মাধ্যম দিয়ে আমরা যে কোনো পিকচার আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি, ইনসার্ট পিকচার করতে পারি। এই পিকচারে ক্লিক করলে আমরা এখান থেকে যদি আমাদের কম্পিউটারের মধ্যে সেভ করা কোনো পিকচার নিতে চাই, তাহলে এখান থেকে আমাকে যেতে হবে দিস ডিভাইসে। সেখান থেকে যেখানে ছবি আছে সেরকম জায়গায় যেতে হবে, যেখানে মনে করা যাক আমরা এখানে পিকচার্সের আন্ডারে গেলাম, পিকচার্স ফোল্ডারের আন্ডারে। পিকচার্স ফোল্ডারের আন্ডারে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি ছবি নিলাম, তাহলে ছবিটি এখানটি চলে আসলো এবং এই ছবিটিতে ক্লিক করলে চারদিক দিয়ে দেখুন একটু বক্স বক্স দেখা যাচ্ছে। এগুলোতে মাউসটি নিয়ে আসলে একটি দুমাথা অ্যারো দেখাবে, যেটিকে চেপে রেখে আমরা ছবিটিকে ছোট বড় বা সাইজ চেঞ্জ করতে পারি। এবার আমরা চলে আসি এখান থেকে শেপস অপশানে। শেপস অপশানের মাধ্যম দিয়ে আমরা ডিফারেন্ট টাইপসের শেপস এখানে আমরা ব্যবহার করতে পারি। যেরকম প্রথম এখানে যেটি রয়েছে সেটিকে বলা হয় টেক্সট বক্স। এখানে বক্সটি ক্লিক করে এখান থেকে আমরা যদি একটা বক্স কেটে নিই, তাহলে টেক্সট বক্সের মধ্যে আমরা কিছু লিখতে পারবো, যেরকম যা ইচ্ছা আমরা কোনো টাইপ করতে পারবো। বক্সটির বাইরে ক্লিক করলে সিলেকশনটি উঠে যাবে। আবার বক্সটির মধ্যে ক্লিক করলেই এখান থেকে আমরা যদি ডিলিট কি মারি, তাহলে বক্সটি মুছে যাবে। এই টেক্সট বক্স আমরা এখান থেকে ইউজ না করে এখানে আলাদা একটি অপশন আছে টেক্সট বক্স বলে, সেখান থেকে আমরা টেক্সট বক্সটি নিতে পারি। এখানে টেক্সট বক্সের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা যদি ড্র টেক্সট বক্সে ক্লিক করি, তাহলে একই পন্থা এখানে আমরা একটি টেক্সট বক্স আঁকতে পারবো এবং তার মধ্যেও লিখতে পারবো। এছাড়াও আমরা যদি এখান থেকে অন্য যে কোনো ধরনের শেপস নিতে চাই, যখন এখানে বিভিন্ন ধরনের বেসিক শেপস আছে, ব্লক অ্যারোজ আছে, ফ্লোর চার্টস আছে, কল আউটস আছে, স্টারস অ্যান্ড ব্যানার্স আছে, এরকম বিভিন্ন ধরনের শেপ যদি নিতে চাই, মনে করা যাক আমরা এখান থেকে একটি অ্যারো শেপ নিলাম, তাহলে এখানে মাউসটিকে চেপে রেখে আমরা যদি একটি অ্যারো আঁকি, তাহলে দেখুন অ্যারোটি চলে আসলো এবং এই অ্যারোটিতে ক্লিক করা অবস্থাতে এখানে শেপ ফরম্যাট বলে আলাদা একটি ট্যাব চলে আসে। এটির বাইরে শেপটির বাইরে ক্লিক করলে অটোমেটিক ট্যাবটি চলে যাবে, বা শেপটির মধ্যে ক্লিক করলেই ট্যাবটি চলে আসবে। এটির মাধ্যম দিয়েও আমরা বিভিন্ন স্টাইল বা এফেক্ট আমরা এই শেপটির উপর দিতে পারি। এরপরের যে অপশনটি আছে সেটি হলো আইকনস। তবে এই অপশনটির জন্য ইন্টারনেট অন করা থাকতে হবে, এটি ইন্টারনেট থেকে ডাইরেক্টলি কাজ করে। আইকনসে ক্লিক করলে এখানে ইন্টারনেটের মাধ্যম দিয়ে প্রচুর আইকনস চলে আসবে। এখানে দেখুন ওপরে ইমেজ আছে, আইকন আছে, বিভিন্ন স্টিকার্স আছে। এগুলো যদি আমি আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আনতে চাই, মনে করা যাক আমি
এটি নিতে চাই। এখানে ক্লিক করে এখানে আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এটি স্টিকারটি এখানটায় চলে আসবে। এরপর আমরা যদি এখান থেকে স্ক্রিনশট অপশন নিতে চাই তাহলে স্ক্রিনশটে ক্লিক করে এখান থেকে প্রিন্ট ক্লিপিং অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট ক্লিপিং অপশনে ক্লিক করলেই দেখুন একটি প্লাস সাইনের মতো চলে এলো। এবার যে অংশটি আমি স্ক্রিনশট হিসাবে নিতে চাই এটিকে ড্র্যাগ করে চেপে রেখে আমি যতটুকু নিতে চাই এটিকে ক্লিক করে এনে এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখুন সেই অংশটি আমার ডকুমেন্টের মধ্যে স্ক্রিনশট হিসাবে চলে আসছে। তবে আইকনস এবং স্ক্রিনশট এই অপশনসগুলি 2007-এর মাইক্রোসফট ওয়ার্ডে নেই, এগুলি পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। এবার আমরা চলে আসছি এখান থেকে স্মার্ট আর্ট অপশানে। স্মার্ট আর্ট অপশানের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট নিতে পারি। তবে এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটি হলো সাইকেল। সাইকেলে ক্লিক করে আমরা যদি এখানে যে কোনো একটি অপশানে ক্লিক করি, যেরকম আমরা বিভিন্ন সায়েন্সের বইটিতে দেখতে পাই যে একটির পর একটি এই কাজটি হচ্ছে, ক্লিক করে আমরা যদি এখানে ওকে করি তাহলে দেখুন এখানে চলে আসছে। এবার এখান থেকে আমরা টেক্সট লিখতে পারি, মনে করা জায়গাটাতে লিখলাম এ, পরেরটা লিখলাম বি, তারপরটা লিখলাম ক্লিক করে সি, ডি, ই। এভাবে আমরা যদি টাইপ করি তাহলে এখানটা চলে আসে। এটি হলো স্মার্ট আর্ট। পরে স্মার্ট আর্টের যে অপশনটিতে আসি সেটিকে হাইরার্কি, এটিকে বলা হয় শ্রেণী বিন্যাস। এটিতে ক্লিক করে আমরা মনে করা জায়গায় প্রথমটিতে ক্লিক করলাম অর্গানাইজেশন চার্ট। ক্লিক করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এরকম একটি চার্ট চলে আসে, যেরকম অফিস বা স্কুলে যেরকম থাকে কারোর আন্ডারে কেউ কাজ করছে। মনে করা যাক এখানে আমরা লিখলাম এ, এখানে তিনটি মনে করা যাক আমরা আমাদের সুবিধা অনুযায়ী মুছে দিলাম। এবার এর আন্ডারে মনে করুন কাজ করছে বি, এবার এর আন্ডারে মনে করুন আবার আরেকজন কাজ করছে, এর আন্ডারে কাজ করছে, তখন আমরা বিতে ক্লিক করে আমরা এখান থেকে বলতে পারি অ্যাড শেপ অ্যাভাব বা বিলো, বা অ্যাড শেপ আফটার, আফটার বা বিফোর। মনে করুন আফটারে ক্লিক করলাম তাহলে এও দেখুন এর আন্ডারে চলে আসলো, এটা দিলাম সি। আবার ধরুন বি এর আন্ডারে কেউ কাজ করছে তাহলে বিতে ক্লিক করে নিয়ে আমরা এখানে বললাম অ্যাড শেপ বিলো, তাহলে বি এর আন্ডারে চলে আসলো, এটা মনে করা যাক নাম দিলাম ডি। আবার ডি এর পাশে কেউ কাজ করছে একসঙ্গে যদি চাই তাহলে এখানে আমরা বলতে পারি বিফোর বা আফটার, অ্যাড শেপ বিফোর বা আফটার। মনে করুন আফটারে ক্লিক করলাম তাহলে পরে একটি চলে এলো, এটা দিলাম ই। যদি আমরা চাই যে আবার সি তে ক্লিক করে এর কোনো আন্ডারে কেউ কাজ করছে তখন আমরা এখানে বলতে পারি অ্যাড অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে দিলাম এফ। এরকম ভাবে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করে নিতে পারি। এগুলো কোম্পানিতে ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। আবার যদি এটিতে ক্লিক করি পরে এখান থেকে আমরা যদি ডিলিট কিতে প্রেস করি তাহলে এটি মুছে যাবে। এটি ছিল আমাদের ইনসার্ট ট্যাবের প্রথম পার্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।